আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের কাছে জিয়া হত্যা ইস্যুটি দীর্ঘ ৪৫ বছর ধরে অনেক বড় একটি রহস্যে ঘেরা। আমি জাস্ট সংক্ষেপে বলবো যে জিয়া হত্যার রহস্যের জট কিভাবে খোলা সম্ভব এ বিষয়ে, এবং এখানে বিদেশি রাষ্ট্র তথা প্রতিবেশী রাষ্ট্র বা কোন কোন রাজনৈতিক দল কারা কারা সম্পৃক্ত থাকতে পারে এই বিষয়ে আমি স্পেসিফিক কিছু ফ্যাক্টস বলার চেষ্টা করব। আচ্ছা, এখন জিয়া হত্যার সত্যতা বের করতে গেলে কয়েকটা বিষয় আপনাকে মানে গুরুত্ব দিতে হবে। একটা হলো জিয়া হত্যা নিয়ে অনেকগুলো বই লেখা হয়েছে। যেমন ধরুন, আপনার তৎকালীন জেলা প্রশাসক যিনি ছিলেন চট্টগ্রামের, জিয়াউদ্দিন এম চৌধুরী, তার লেখা একটা বই আছে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ। তারপরে আপনার দুই জেনারেলের হত্যাকাণ্ড, 1981-র ব্যর্থ সামরিক অভ্যুত্থান। তারপর আরেকটা বই লেখা আছে জিয়া হত্যার নেপথ্যে কারা। তারপরে আপনার অ্যান্টোনিও মাসকারেনহাসের লেখা একটা বই আছে, আপনার দ্য লিগাসি অফ, এরকম আরো অনেকের, লেফটেন্যান্ট কর্নেল হামিদের লেখা বই আছে, তারপরে মেজর রফিকের লেখা বই আছে, অনেকেরই। এই বইগুলো নিয়ে আমি মনে করি বিস্তারিত একটু গবেষণা করা প্রয়োজন। তারপরে জিয়া হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে কয়জন ব্যক্তি, বিশেষ করে মেজর দেলোয়ার, মেজর খালেদ, লেফটেন্যান্ট কর্নেল মতি এবং আপনার মেজর মুজাফফর, যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন, এই ব্যক্তিগুলোর মধ্যে শুধু মেজর মুজাফফর জীবিত, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কোনোভাবে মেজর মুজাফফরকে এই মুহূর্তে ফাঁসি দেওয়াটা যাবে না। কারণ কি, মেজর মুজাফফরকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া মানে আপনি বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া হত্যার আসল রহস্যটাকে আপনি লুকায় ফেললেন। এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি আমি মনে করি একটা আমাদের জন্য যেটা বড় একটা ধরনের শঙ্কা যেটা আছে, যে যেটা বাংলাদেশে অতীত ইতিহাসের দিকে আমরা ঘাটলে দেখি, যে যখনই কোনো একটা তদন্ত আমরা প্রকাশ্যে দ্বার প্রান্তে, তখন দেখা যায় কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে যায়। তো এই গুপ্ত হত্যা যাতে মেজর মুজাফফরের না হয় এবং তাকে এখনই যাতে ফাঁসি দেওয়া না হয়। আমরা জানি তার ফাঁসি রায় হয়েছিল, কিন্তু তাকে তদন্ত করার প্রয়োজন আছে। কারণ মেজর মুজাফফর ছাড়া আমাদের হাতে শুধু একটা এভিডেন্স মানে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে কতগুলো বই, লেখা বই। মেজর আপনার এম জিয়াউদ্দিন চৌধুরীর লেখা বই, মেজর রফিকের লেখা বই, তারপরে অ্যান্টোনিও মাসকারেনহাসের লেখা বই, তারপরে লেফটেন্যান্ট কর্নেল হামিদের লেখা বই, আরো অনেকগুলো বই আছে। আমি আপনাদেরকে এই বই সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দিতে চাই। যেমন যেমন ধরুন, আপনার অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ, এই বইটায় যদি কেউ এই বইটা পড়ে থাকেন, এই বইটা লেখা হলো জিয়াউদ্দিন এম চৌধুরী, তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। তার বইতে তিনি চট্টগ্রামের ডেপুটি কমিশনার থাকা অবস্থায় এই হত্যাকাণ্ডটা ঘটে, এবং তিনি তারপর সাক্ষাৎকারে তিনি বলেন, তার বই লেখার পরও তার সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি মেজর জেনারেল মঞ্জুর হত্যা সম্পর্কে তিনি কিছু কথা বলেন, যে মেজর জেনারেল মঞ্জুর এই পরিকল্পনার সাথে সরাসরি মানে মূল পরিকল্পনাকারী বলে মনে হয় না। এবং এটা নিয়ে তার অনেক কথা আছে, যেটা এম জিয়াউদ্দিনের লেখা বইতে তিনি লিখেছেন, যে মঞ্জুরকে তিনি এককভাবে পরিকল্পনাকারী মনে করেন না। তারপরে আপনার দুই জেনারেলের হত্যাকাণ্ড, 1981-র ব্যর্থ সামরিক অভ্যুত্থান, এই বইটাতেও আপনার বিভিন্ন যে তদন্ত হয়েছিল, এই সরকারি যে তদন্তে যে বিভিন্ন বয়ানগুলো হয়েছে, সেই বয়ানের সমালোচনা করা হয়েছে এই বইতে। তার মানে তখন যে এফজিসিএম হয়েছিল, কোর্ট মার্শাল হয়েছিল, তার যে তদন্ত হয়েছে, সেই তদন্তে যে বিভিন্ন বয়ান দেওয়া হয়েছে, সেই বয়ান নিয়ে যদি কেউ সত্যি জানতে চান, তাহলে এই বইটা পড়তে হবে। এই বয়ানের ঘোর সমালোচনা করা হয়েছে, এবং এটার পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে বলে এই বইতে উল্লেখ করা হয়েছে। তারপর আরো একটা বই আছে, জিয়া হত্যার নেপথ্যে কারা। এই বইটি আসলে মূল বক্তব্য ছিল শুধু মেজর জেনারেল মঞ্জুরকে দায়ী করে পুরো ঘটনার ব্যাখ্যা আসলে প্রকাশ পায় না। এই যেটা ওই যে আপনার যে বইটা বলেন, জিয়া হত্যার নেপথ্যে কারা, এই বইটায় বারংবার একটা কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে জিয়া হত্যার জন্য যদি মঞ্জুরকে দায়ী করা হয়, তাহলে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হবে, এবং তিনি এটা লেখক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছেন। তো এই বইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে আমি যে কয়টা বইয়ের কথা উল্লেখ করলাম, দেখবেন যে এরশাদ কি করেছে, মঞ্জুরের কে
মানে এমন একটা সিনারি তৈরি করেছে যে সবাই যেন জেনারেল মঞ্জুরকে দায়ী করে। এবং আরো একটা বিষয় হচ্ছে জেনারেল মঞ্জুরকে নিয়েও কিছু লেখকের লেখা বইতে প্রকাশ পেয়েছে যে জেনারেল মঞ্জুর তাকে কিন্তু লোকজন বলে যে পাবলিক তাকে মেরেছে, কেউ বলছে যে তাকে থানায় পুলিশ আর্মি ধরে নিয়ে মেরেছে, আসলে তা না। মঞ্জুরকে ধরে নিয়ে তাকে স্পেসিফিক্যালি তার কিছু অফিসারকে পাঠানো হয়েছিল, তারা তাকে ধরে নিয়ে ঠিক তার কপাল বরাবর গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। এবং এখানে আরো একটা বিষয় হচ্ছে কি যে জিয়া হত্যার প্রকৃত সত্যতা বের করতে গেলে মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী তৎকালীন ডিজিএফআই ডিজি ছিলেন, তিনি কিন্তু এখনো জীবিত আছেন। এবং যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে রওনা করেন তখন তিনি তার যাত্রার ঠিক পূর্ব মুহূর্তে তিনি যে কিছু শঙ্কা হয়েছিল, তার কাছে আশঙ্কা করেছিলেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কি আশঙ্কা করেছিলেন, কি কারণে তিনি জিয়াউর রহমানকে ওই মুহূর্তে সতর্ক করেছিলেন এবং তারপরেও জিয়াউর রহমান যে চট্টগ্রামে গিয়েছিলেন, এই বিষয়ে মোহাম্মদ জান চৌধুরী এখনো জীবিত আছেন। যদিও তার মানসিক বা তিনি শারীরিকভাবে অতটা সুস্থ না, কারণ তার বয়স হয়েছে, বার্ধক্যজনিত কারণে তিনি এখন অনেকটা স্মৃতিশক্তি হয়তো বা তার পুরোপুরি অ্যাক্টিভ নাও থাকতে পারে, বাট যদি সুযোগ থাকে তার কাছেও জানা যেতে পারে। এবং আরো অদ্ভুত বিষয় যে এত বছর কেন তার কাছে জানা হইল না যে আপনি কেন সতর্ক করেছিলেন জিয়াউর রহমানকে যে আপনি যাবেন না। এবং এই মোহাম্মদ জান যখন এরশাদ যখন প্রেসিডেন্ট হয়, মোহাম্মদ জান চৌধুরীকে সরিয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসানকে কেন ডিজি বানানো হয়েছিল। এবং বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন চেয়ারে বসে কিন্তু এক পর্যায়ে ব্যাপারটা এমন যে বিচার হয়ে গিয়েছে এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যেমন ধরেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজকে যে ফাঁসি দেওয়া হয়েছে, খুব তার নাম কিন্তু শুরুতে তদন্তে তার নামটা আসে নাই, পরবর্তীতে তার নাম তদন্ত অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। এখন মাহফুজের স্বীকারোক্তি কি ছিল এটা কিন্তু জানার দরকার আছে। মাহফুজ কি বলেছিল, যেমন একটা এফজিসিএম হলে সেনা আইনে বিচারে এবং সিভিল কোর্টের বিচারে কিন্তু কিছু একটা পার্থক্য আছে। সেনা আইনে যখন মিউটিনি হয়, এফজিসিএম হয়, তখন কিন্তু এটার সেনা আইনে, বিশেষ করে মিউটিনির ক্ষেত্রে আপনার সেনা আইনে বিচার হবে সামরিক আদালতে। সামরিক আদালতে বিচার হতে গেলে তখন আত্মপক্ষ সমর্থনের ভিতরে একটা সুযোগ আছে। আত্মপক্ষ সমর্থন যারা করেছিল, যত কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেকের সব জবানবন্দিগুলো কোথায়, এই জবানবন্দিগুলো উদ্ধার করা অত্যন্ত জরুরি। এবং এটা না করলে অনেক সত্য বের হয়ে আসবে না। কর্নেল দেলোয়ার, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, কর্নেল মতিকে যখন হত্যা করা হয় এবং আপনার মেজর খালেদ, সে কিন্তু খালেদ এবং এই মুজাফফর তারা পালিয়ে ভারতে চলে যায়। এবং তারা ভারতে কিভাবে গিয়েছিল, কারা তাদেরকে পার করেছিল, এটা মেজর মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্য আসবে। দুইটা তথ্য কনফার্ম আসবে, কিভাবে এটার সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্পৃক্ততা ছিল, এটা কনফার্ম তিনি এই তথ্য দিতে পারবেন। দুই হচ্ছে এখানে সামরিক অফিসাররা কে কে সম্পৃক্ত ছিল, এরশাদের ভূমিকা কি ছিল, মঞ্জুরের ভূমিকা কি ছিল, তিনি কেন ফোন করে মঞ্জুরকে জানিয়েছিলেন যে জিয়া হ্যাজ বিন কিল্ড, কেন জানিয়েছিলেন, কে তাকে জানাতে বলেছিল, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এবং আরো কিছু বিষয় হচ্ছে যে বিশেষ করে তৎকালীন আপনার যে কোর্ট মার্শাল হয়েছিল, কোর্ট মার্শালে এফডিসিএম এ যারা যারা উইটনেস ছিল, তদন্তের দায়িত্বে যেসব কর্মকর্তা ছিল, যেমন জেনারেল ইব্রাহিম, তিনি কিন্তু তার অন্যতম একজন ব্যক্তি ছিলেন যে তদন্ত প্রক্রিয়ার সাথে। এরকম অনেকেই এখনো জীবিত আছে। মেজর মুজাফফরের মতো মানুষকে আপনি জিজ্ঞাসাবাদ করতে গেলে আপনার ওই মানুষগুলোকেও এখানে আমি মনে করি তাদেরকে এই তদন্ত প্রক্রিয়া সম্পৃক্ত করা উচিত। এবং বাংলাদেশের মানুষ ৪৫ বছর পার হলো জানার অধিকার রাখে যে জিয়া হত্যার সাথে সত্যিকার অর্থে কারা জড়িত ছিল। এবং এখানে একটা প্রশ্ন আছে অনেকের কাছে যে বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী হয়ে 2টা টেনিউর পুরোপুরিভাবে ক্ষমতায় ছিলেন, তারপরে কেন তিনি জিয়া হত্যার বিষয়টা সামনে আনেননি। এখানে একটা বিষয় কি, জিয়া হত্যার বিষয়টা তিনি সামনে একেবারে যে আনেননি তা না, এনেছিলেন, কিন্তু কিছু কিছু বিষয়গুলো তিনি পারেননি। কারণ আমার কিছু লেখা আছে, আপনারা যদি কেউ ব্যক্তিগত জানতে চান আমি সেই লেখাগুলো শেয়ার করতে পারবো, যে বেগম খালেদা জিয়া কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি যখন 91 সালে ক্ষমতায় আসেন তিনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন, আমার সেই লেখাটায় এই বিষয়গুলো কিছুটা সংক্ষেপে তুলে ধরেছি। ওই মুহূর্তটায় তিনি শেখ হাসিনার মতো করে পিতৃ হত্যার প্রতিশোধের আগুনে জ্বলে উঠতে পারেননি। তিনি জিয়া হত্যার জাতীয় ইন্টারেস্টটাকে তিনি গুরুত্ব না দিয়ে জিয়া হত্যারটাকে গুরুত্ব দেননি।
কারণ ওই মুহূর্তে তার দলটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, দেশকে গুরুত্ব দিয়েছেন। কারণ ওই মুহূর্তে ক্ষমতা এসেই যদি তিনি এইসব বিষয়গুলো করতেন, হ্যাঁ সত্যটা বের হয়ে আসতো, দ্যাট ইজ ট্রু। কিন্তু বেগম খালেদা জিয়া ওই মুহূর্তে দলটাকে একটা বিপাকে ফেলে দিতেন, এবং তখন রাষ্ট্রের জন্য এটা ক্ষতি হতো। যেটা আপনার শেখ হাসিনার যে শেখ মুজিব হত্যার, তার পরিবারের হত্যার প্রতিশোধ নিয়ে যে তিনি দেশের যে একটা বিশৃঙ্খল তৈরি করেছেন, ঠিক একই ঘটনা একইভাবে আজকে আপনার বিএনপি ঘৃণা করতেন। এখন ওই ভূমিকাটা রাখা শেখ হাসিনা অবশ্যই বদান্যতার পরিচয় দিয়েছেন, কিন্তু সময়টা পার হয়ে গিয়েছে অনেক সত্য বের হওয়ার। কারণ অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক কিছু হারিয়ে গিয়েছে, অনেক কিছু এখন আপনি চাইলেও খুঁজে পাবেন না। বাট আল্লাহর অশেষ রহমত যে মেজর মুজাফফরকে আমরা পেয়েছি, যার মাধ্যমে প্রকৃত সত্যটা এখন বের করা সম্ভব। যাই হোক, আমার মনে হয় আমার এই কথাগুলো যারা প্রকৃত পক্ষে যারা এই প্রক্রিয়ার সাথে থাকবেন, তাদের কাছে যে পৌঁছেছে আমার মনে হয় দিক নির্দেশনা পাবেন। এবং আমি যে বইগুলোর নাম বললাম, আপনারা যারা সত্যিকার অর্থে বই পড়তে চান, জিয়া হত্যা সম্পর্কে কিছু জানতে চান, তারা এই বইগুলো পড়তে পারেন। বিশেষ করে অ্যান্টনি মাসকারেনাসের লেখা বই, যেটা দ্য লিগাসি অফ ব্লাড। তারপরে আপনার জিয়াউদ্দিন এম চৌধুরী লেখা বইটা, যেটা আপনার দ্য অ্যাসাসিনেশন অফ জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড আফটার ম্যাথ। তারপরে আপনার আরো একটা বই আছে, বঙ্গবন্ধু জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ড নিয়ে একটা বই আছে। এবং এই বইটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বই, যে বইটাতে আপনার বিশেষ করে বঙ্গবন্ধু জিয়া মঞ্জুর হত্যাকাণ্ড, যত গৃহ একটি, এটা মোহাম্মদ নুরুল আনোয়ারের লেখা একটা বই, যে বঙ্গবন্ধু জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ড। এই বইটাতে অনেক কিছু আপনারা খুঁজে পাবেন, যে এটার সাথে এইরকম অনেকগুলো বই যদি পড়েন, তাহলে আপনার সত্যটা জানতে পারবেন। এবং আমি আশা করি আপনারা আমার ভিডিওটা সবাই শেয়ার করতে পারেন, যাতে সত্যটা জানার সুযোগ অনেকেই পায়। আসসালামু আলাইকুম।